ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছে আমি নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। 8 দিন নিখোঁজ থাকার পর আজ নিশ্চিত হলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার খুন হয়েছেন। ইতিহাসে প্রথমবারের মতো ভিন দেশে হত্যাকাণ্ডের শিকার হলো বাংলাদেশের কোনো সংসদ সদস্য। ভারতের কলকাতায় চিকিৎসার কথা বলে যে হত্যার শিকার হয়েছেন এমপি। কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জীবা গার্ডেনে সরকার দলীয় এই এমপি হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। কলকাতার বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ার আজিমকে হত্যা করা হয়েছে, ওই ফ্ল্যাটে মরদেহের সন্ধান না মিললেও কিছু আলামত পাওয়া গেছে। বলা হচ্ছে সেখান থেকে 4টি ব্যাগে করে নিয়ে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এমপি আনার খুনের ঘটনায় দেশে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম এভাবে কোনো সংসদ সদস্যের হত্যার ঘটনায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন উঠেছে, জনপ্রতিনিধিদের সাথে সবসময় কেউ না কেউ থাকেন, কিংবা তার ব্যক্তিগত সচিবও থাকেন, কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের একজন এমপি ভারতের চিকিৎসা করাতে একা গেলেন কেন? একজন এমপি এভাবে বিদেশ সফর কতটা যৌক্তিক ছিল? এদিকে এরশাদ সরকারের সময় থেকে শুরু হওয়া এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করতে যাচ্ছে সরকার। জানা গেছে আগামী জুলাই থেকে সংসদ সদস্যদের 43% কর দিতে হবে। এটিকে কিভাবে দেখছেন সংসদ সদস্যরা? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদের স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান এমপি, আছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ, এবং আছেন আমাদের সাথে ঢাকা 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন। দর্শক আছেন আপনারা আমাদের সাথে। আমরা হঠাৎ করে আজ সারাদিন যে ঘটনার মধ্যে সবাই ছিলাম, যে দুঃসংবাদ এসছে ভারত থেকে, সেটি নিয়েই আজকে আসলে পুরো দেশ ব্যতিব্যস্ত ছিল। এখনও পর্যন্ত সেই সংকটের কোনো সমাধানের ইঙ্গিত আমরা এখনও দেখতে পাইনি। কেন, কী কারণে হত্যার শিকার হলেন এমপি, কিন্তু এমপির যাতায়াত কিভাবে এবং সেখানে তার কী কাজ ছিল, সেগুলোও একটা রহস্যের মধ্যে রয়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করি বরং যে একজন সংসদ সদস্য পার্শ্ববর্তী দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রোটোকল মেনেছিলেন কিনা, বা তার কোনো খবর আগে থেকে এই রাষ্ট্র জানতো কিনা। আমি শুরুই করতে চাই, আমাদের সাথে আছেন আজকে স্যারকে দিয়ে। আপনার সাথে একটু জানতে চাই এম এ মান্নান, সেটি হচ্ছে একজন সংসদ সদস্য আপনি টানা ছিলেন। একজন সংসদ সদস্য যখন দেশের বাইরে যান তখন তাকে কোনো প্রোটোকলের মধ্যে পড়তে হয় কিনা, মানে কাউকে জানিয়ে যেতে হয় কিনা সরকারে? ধন্যবাদ। একজন সংসদ সদস্য হিসেবে আমি বার কয়েক বিদেশে গেছি, বেসরকারিভাবে গেছি। সেক্ষেত্রে আমি সংসদ চলাকালীন সময়ে যদি আমি যাই, তাহলে বাধ্যবাধকতা আছে মাননীয় স্পিকারকে জানিয়ে যাওয়ার যে আমি ওই জায়গায় যাচ্ছি। সংসদ যখন নেই, ওই সময় বিদেশ গেছি, আমার ভিসা বা পাসপোর্ট আছে, আমি নিয়মাফিক চলে গেছি, এবং আমি একটা প্রোগ্রাম করে জানিয়ে আমার পুলিশ ডিপার্টমেন্টকে বা আমার এলাকায় যেভাবে যাই, এইভাবে রুটিন কিছু কাজ আমি করে গেছি। সঙ্গে কেউ গেছে কি না গেছে এটা ব্যক্তিগত বিষয়। সঙ্গে একজন সাংসদের পিএস বলে কিছু নাই আসলে, হয়তো সৌজন্য একজন স্থানীয় কাউকে উনি ব্যবহার করেন। কেউ যদি সম্পদশালী হন বা সে অবস্থাতে নিজে বেতন ভাতা দেন, সরকারি কোনো বেতন ভাতা দেওয়া হয় না যতদূর জানি, একজন পিএ দেওয়া হয় শুধু এলাকা কাজের জন্য। সেই ক্ষেত্রে জনাব আনার সঙ্গে আমি তার বিস্তারিত খবর জানি না। তো সাধারণত যে কেউ বিদেশ যায়, কলকাতায় বিশেষ করে বা ইন্ডিয়ার চিকিৎসার জন্য এমনি একজন সঙ্গে সঙ্গে কেউ না কেউ যায়। সম্পূর্ণ একা তিনি গেছেন কেন আমি জানি না, এবং ওনার পিএস বা এপিএস যদি কেউ থাকে কেন গেল না কি ইত্যাদি বিস্তারিত বিষয় তার পরিবার বলতে পারবে বা কেউ বলতে পারবে। তো অবশ্যই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে অতটা পরিচয় আমার ছিল না, সংসদ 2 একবার দেখেছি। তবে নিতান্তই একটা কি বলবো, এটা চিন্তার বিষয়। আপনারা নিউজে বললেন যে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে যদি ঠিক হয়ে থাকে বিদেশে গিয়ে কোনো সাংসদ হত্যার শিকার হয়েছেন, এটা অবশ্যই চিন্তার বিষয়। আমরা আশা করি যথাযথ নিয়ম প্রতিপালন করা হবে, বের করা হবে, এবং তার পরিবারের জন্য আমার সমবেদনা। তার মানে হচ্ছে সংসদ চলাকালীন সময় মাননীয় স্পিকারকে জানিয়ে যেতে হয়, সংসদ যদি না থাকে, চলমান না থাকে, তবু জানিয়ে যেতে হয় যে একজন সাংসদ দেশের বাইরে যাচ্ছেন। তার মানে আপনি কোথায় যাচ্ছেন সেই খবরটা অন্তত দেশের সবার কাছে জানা থাকে, অফিসিয়ালি জানা থাকে। এবং সেটি তার ক্ষেত্রে জানা ছিল কিনা আমরা জানি না, কারণ যখন থেকে তিনি নিখোঁজ তখন থেকে নিখোঁজই, কারণ এই সংক্রান্ত কোনো তথ্য আমরা সরকারের কোথাও থেকে পাইনি। এখন
যে পরিস্থিতি আসলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার মরদেহটা পর্যন্ত পাওয়া যায় নাই। আপনি কি সরকারের তরফ থেকে বা দলের তরফ থেকে এমন কিছু শুনেছেন যে তার আসলে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ বা যে কোনো কিছু? কারণ এখানে বিএনপি বলার চেষ্টা করছে যে ভারত আসলে যে আমাদের সাংসদরা নিরাপদ নয় এবং তারা আসলে বন্ধু রাষ্ট্র কিনা সেটা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। কাজে সেক্ষেত্রে কি আপনার কোনো মনে হয় যে এই ব্যাপারটার মধ্যে কোনো রাজনৈতিক বিষয় থাকতে পারে? না, আমি প্রাথমিকভাবে জনাব আনারের সঙ্গে ব্যক্তিগত পরিচয় স্বীকার করছি। তার প্রাইভেট লাইফ বা ব্যবসা বা যাই হোক আমার কোনো ধারণাই নেই, শুধু কিছু বলবো না। তবে এই ধরনের কথা যে ভারতীয় কোনো সংশ্লিষ্টতা সরকারের বা কোনো সংস্থার, এটিকে আমি মনে করি ওভার স্ট্রেসড, এটা ঠিক নয়। নানা কারণে হতে পারে এবং কোনো সংগঠিত সরকার পৃথিবীর যে কোনো ভারত যে কোনো দেশে এইভাবে অর্গানাইজ করে কাউকে হত্যা করবে ওখানে, বা তার কাউকে দিয়ে বা হত্যা সহায়তা করবে বা ডাকার চেষ্টা করবে, আমি এটা বিশ্বাস করি না। এটা জনাব ফখরুলের বক্তব্যটি সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনা করা হয়েছে এবং অতি দ্রুত করা হয়েছে। যেমন আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল সাহেব 16টা মন্তব্য করেছেন, তাহলে ওনাদের সালাউদ্দিন কয়েক বছর যাবৎ ভারতে আছেন, আপাতত নিরাপদে আছেন। সুতরাং এই দুটো মিলে না, আমি এই মন্তব্যের সঙ্গে একমত নই। আপনারা মনে করেন যে আসলে এটার সাথে রাজনৈতিক বা দুই দেশের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই, সেটা ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে বা অন্য কোনো পর্যায়ে থাকতে পারে। অনেক ধন্যবাদ। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে আসতে চাই, সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। সাধারণত একজন সাংসদ একদম দেশে যখন ওই সংসদটি থাকে তখন তিনি খুবই গুরুত্বপূর্ণ মানুষ, এখানে ভিভিআইপি মানুষ, অতি গুরুত্বপূর্ণ মানুষ। আমরা দেখতে পাই যে তিনি আসলে একটা ভ্যানে করে এই আমাদের সীমান্ত পার হচ্ছিলেন, তিনি গেঁদে দিয়ে সীমান্ত পার হয়ে অন্যদিকে চলে গেছেন। একজন সংসদ সদস্য এবং ভ্যানের সামনে তার পতাকা লাগানো ছিল এবং তার যে ছবিটা এখন সবাই আমরা ব্যবহার করছি, সেই ছবিটা কোনো সিসিটিভি ছবি নয়, সেই ছবিটা কেউ তুলেছিল তার সামনে থেকে, কারণ সিসিটিভি ফুটেজ উপর থেকে আমরা দেখতে পারি, তার পাশ থেকে ছবিটা তোলা হয়েছিল, সেটা দেখে আমরা বুঝতে পারি। এই পুরো ঘটনা, তিনি ভ্যানে করে যাচ্ছেন, একা যাচ্ছেন, ছোট একটা ব্যাগেজ নিয়ে যাচ্ছেন, তার থেকে কোনো রকম খবরাখবর আসছে না, একদিনের মাথায় নিখোঁজ হয়ে যাচ্ছেন। মানে পুরো ঘটনার মধ্যে কি আপনার মনে হয় যে আমাদের দেশের সংসদ সদস্যের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের কোনো গাফুলতির জায়গা আছে? ধন্যবাদ। একজন সংসদ সদস্য যখন সংসদ চলবে এবং সংসদ চলার পূর্ব 15 দিন আগে বা 15 দিন পরে যেতে হলে স্পিকারের পারমিশন লাগে, কেন যাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, এবং সংসদ চলা অবস্থা উনি যেতে পারেন। পরবর্তী সময় যদি উনি যান, কারণ ওনার তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, লাল পাসপোর্ট, ওনার এবং ওনার স্ত্রীর, ওনাদের কিন্তু এই সমস্ত দেশে যাওয়ার জন্য, অনেকগুলো দেশে যাওয়ার কোনো ভিসা লাগে না। সেই ক্ষেত্রে উনি যদি ইচ্ছা করতেন পারমিশন দিতে পারতেন, একটা দরখাস্ত দিতে পারতেন, আমি যাচ্ছি, এইটা মাননীয় স্পিকার আপনি আমাদের ফরেন এম্বাসিকে জানিয়ে দেন। আমাদের স্পিকারের আমাদের সংসদ থেকে স্পিকারের সচিবালয় থেকে আমাদের ফরেন মিনিস্ট্রিকে জানানো হতো যে উনি যাচ্ছেন চিকিৎসার জন্য। এটা অনেক সময় করা হয় না, এবং উনার স্ত্রী গেলে যেতে পারতো, কিন্তু অন্য কেউ তো সাথে বিনা পাসপোর্টে যেতে পারবে না, যেহেতু ওনার পাসপোর্ট লাগে নাই। উনি কুষ্টিয়া সীমান্ত দিয়ে পার হয়েছেন, তো সীমান্ত পরে ভ্যান গাড়ি যথেষ্ট, একটা পতাকা লাগিয়ে দিয়েছেন যাতে উনি বাংলাদেশে একজন ভিআইপি যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে যে দেশে ঢুকছে, যে পয়েন্ট দিয়ে ঢুকছে, ওখানে কিন্তু কাস্টমস ছিল, উনি কিন্তু চোরাই পথে যান নাই। যে কাস্টমসে যখনই একজন ভিআইপি ঢুকবেন, ওনার রেড পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, তখন কিন্তু তারা সাথে অ্যালার্ট করে দিচ্ছে অথরিটিরা যে এইখান থেকে এই বর্ডার দিয়ে একজন ভিআইপি যাচ্ছেন। এবং ইন্ডিয়ান যে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু তাকে ফলো করতে থাকে। আমরা কয়েকবার এরা সম্মুখীন হয়েছি, খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছি, কারণ আমাদের এয়ারপোর্টে নামার পর থেকে তারা আমাদের পিছনে লেগে যায়, কোথায় যাচ্ছি, কন্ট্রোল থাকতেছে, কি করতেছে, এভরিথিং। আমার সাথে আমার ছেলে ছিল, হালদার সাহেব ছিলেন। মানে সেটা অফিসিয়াল ট্যুর না হলেও একদম পার্সোনাল ট্যুর হলেও হয়, পার্সোনাল ট্যুর। জি, ধরেন আমরা গেছি পার্সোনাল, ওখান থেকে দিল্লি যাবো, আমরা আজমির যাবো, করবো, কিন্তু আমাদের কলকাতা থেকেই তারা ফলো করা শুরু করলো। কোন হোটেলে গেলাম, আমি গেলাম, এই ইত্যাদি এরকম ঘটনা আছে। কিন্তু এই ক্ষেত্রে যে কেন কেউ কোনো খোঁজখবর রাখলো না। তবে আমরা সাধারণত নির্ভর করবো পুলিশের ভাষীর উপরে। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন
যে যারা খুনি তারা সব বাংলাদেশের, এখান থেকে চক্রান্ত করা হয়েছে এবং তারা কিছু ক্লু পেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনেকগুলো ক্লু থাকে এবং অনেকগুলো খবর থাকে যেটা আমরা জানি না, হয়তো আমরা সেইখান থেকে আমরা বলবো যে এটা হয়তো অচিরে বেরিয়ে যাবে। তবে এটা ঠিকই যে দেশের বাইরে কোনো সিটিং এমপির এইটাই বোধহয় প্রথম অপমৃত্যু, তাকে হত্যা করা হলো। তবে দেশের ভিতরে কিন্তু অনেক এমপিকে নানা সময়ে নানাভাবে নৃশংস হত্যা করা হয়েছে, মারা হয়েছে ঈদের জামাতের মধ্যেও, এরকম ইতিহাস আছে, এরকম ইতিহাসও আছে। এখন যে পরিস্থিতিতে অর্থ আপনি বলছেন যে আমরাও যতটুকু জানি যে একটা দেশের একদম থাকায়, বর্তমান ক্ষমতায় থাকার সংসদ সদস্য বা যে কোনো সংসদ সদস্য অন্য দেশে ঢোকার সাথে সাথে সেই দেশের গোয়েন্দা সংস্থাগুলি অ্যালার্ট হয়ে যায়। আপনি এয়ারপোর্টে ধরে হোসেন বা আমাদের বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ধরেন ভারতের একজন মাননীয় সংসদ সদস্য ঢুকলো আমাদের দেশে, এখানে আগে জানানো হয় নাই, অ্যাম্বিশন জানেন না, আমরাও কেউ জানি না। উনি যখনই এয়ারপোর্টে আসবেন সাথে সাথে কিন্তু জানানো হয়ে গেছে যে এই উনি যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, স্যার আপনি কোন হোটেলে উঠবেন, ওখানে যাচ্ছে। ওরা কিন্তু সব পুলিশের লোক যারা ওখানে কাজ করতেছে, তারা কিন্তু সাথে জানিয়ে দিচ্ছে ওকিটকিতে, বলে এই যাচ্ছে ওখানে ফলো করবে। তার মানে এই ঘটনা আমাদের এক সংসদ সদস্য সেখানে ঢুকেছে, তাদের আওতার বাইরে ছিল বা তাদের নজরদারির বাইরে ছিল। প্রথমত এটা তাদের ব্যর্থতা, আমি বলবো এটা সম্পূর্ণ ব্যর্থতা, কারণ উনি সাধারণ কোনো লোক না, তিনবারের এমপি, শুধুমাত্র এমন না যে নতুন হয়েছেন, তিনবার হোক, একবার হোক বা 10 বার হোক, উনি একজন মাননীয় সংসদ সদস্য। ওনার ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ঢুকছেন, ঢোকার সাথে সাথে ওই দেশের সরকারের দায়িত্ব হচ্ছে তার সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া। এইখানে বইলে যাওক না যাওক, ওখানে পাড়া দেওয়ার সাথেই তো তারা জেনে যাচ্ছেন। হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে গ্রিন পাসপোর্ট নিয়ে, তার মধ্যে একজন রেড পাসপোর্ট। তো এটা তো সেটা আলাদা, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট লেখা আছে। স্থলবন্দরে সাধারণত কোনো ভিআইপি যায় না, কাজে তিনি একাই ছিলেন সেখানে, একাই গেছেন। অর্থাৎ সেইটাই তারা আরো তাকে বেশি ফলো করা উচিত ছিল, খবর নেওয়া উচিত ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি। তবে এইখানে আমাদের একদম শুরুতেই যখন বলা হয়ে যাচ্ছে যে আমি একটু যাই, ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন আমাদের সাথে আছেন, স্বতন্ত্র সংসদ সদস্য, ঢাকা 4। সরকারের তরফ থেকে একদম স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই একসাথে আমাদের বলছেন যে এটি হচ্ছে বাংলাদেশি যারা আছেন তারাই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন, সেখানকার কোনো মানুষজন এখানের সাথে যুক্ত নয়। আমরা জেনেছি মাত্র একদিন, গতকাল ঘটনা, একদিনের মধ্যে এই তথ্যটা বলার মতো আসলে সময় এসেছে কিনা, এবং এই তথ্যটা জনমনে কি এক ধরনের বিভ্রান্তি তৈরি করে কিনা। কারণ এমন একটা নৃশংস ঘটনা যে মরদেহটা পর্যন্ত এখনো খুঁজে পাওয়া যায় নাই, সেই ক্ষেত্রে এই ধরনের বক্তব্য আপনার মনে হয় কি এটা কি রাজনৈতিকভাবে শান্ত থাকার জন্য সবাইকে বলা হচ্ছে, নাকি এর পেছনে আসলে অন্য কিছু আছে? ধন্যবাদ। আসলে মান ভাই এবং যেটা বললেন সেটা হলো যে একজন এমপি, একজন ভিআইপি মাননীয় সংসদ সদস্য যখন বর্ডার ক্রস করেন তখন ডিপ্লোম্যাটিক পাসপোর্টে আলাদা লাইন আছে, আলাদা কাউন্টার আছে, ওখানে কিন্তু সে আইডেন্টিফাই হয়ে গেল সেই ভিআইপি আসছে। একজন ভিআইপি কোনো দেশে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কেমন দেওয়া হলো আমাকে, যে কোথাও দেশে ঢুকলে ওই দেশ আমাকে সেটা গুরুত্ব দিবে, সম্মান দিবে, আমার নিরাপত্তা দিবে। এখন বাংলাদেশে খুন করলো না কে খুন করলো সেটা পুলিশ বলবে, আইন বলবে, তদন্ত হবে, আমি সে বিষয়ে মন্তব্য না। এখন শুধু বলবো যে একজন জাতীয় সংসদ সদস্য যেভাবে ঢুকছেন, উনি ঢুকছেন পাসপোর্ট ভিসা নিয়ে ঢুকছেন, এবং সেখানে কোথায় উঠছেন সে দেশের, যেটা শুধু বললেন যে ফিজয় বললেন যে সেখানে গোয়েন্দা সংস্থা সবই অবজার্ভ করে, ফলো করে, কোথায় কোন হোটেলে উঠছে সব কিছু ফলো করেই থাকে। খুন হয়ে গেল, লাশ পাওয়া যাচ্ছে না, আমি বলবো সেখানে ওই এলাকা, ওই দেশের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা। কে খুন করছে সেটা পরে আলোচনা। কিন্তু আমাদের দেশের সংস্থাগুলোরও ব্যর্থতা আপনি দেখেন না এতে? আমাদের সংস্থা, আমি বলবো যে আমাদের একজন এমপি দেশের বাইরে চলে যাচ্ছে কোনো কিছু না জানিয়ে বা কোনো কিছু না ইয়ে করে, বা যে কারণেই যাক না কেন, তার কাছে তো ন্যূনতম খবরও থাকার কথা। কোন এমপি কোথায় গেল আমি জানি না সেটা, কিন্তু আমি এমপি হবে একবার দেশের বাইরে গেছি, সেখানে স্পিকারের কাছে অনুমতি নিতে হয়, স্পিকার, মাননীয় স্পিকার একটা চিঠিও দেন, এই চিঠিটা আমার কাছে রাখা হয় এই কারণে বিদেশে গেলে কোনো বিপদে পড়লে ওই চিঠিটা তার সেফগার্ড করবে। কিন্তু
আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি নিহত হয়েছেন তিনি কি অনুমতি নিয়ে গিয়েছিলেন কিনা, ওনার কাছে এই ধরনের চিঠি ছিল কিনা বা সরকারিভাবে জানানো হয়েছে কিনা, সেটা এখন তদন্তের বিষয় না। তবে আমাদের দেশে গোয়েন্দা সংস্থার কোনো ব্যাপার না। এটা একজন মাননীয় সংসদ সদস্য ওনার সংসদ চলাকালীন 15 দিন আগে এবং 15 দিন পরে এটা সে ম্যান্ডেটরি, স্পিকারের পারমিশন না, এরপর ম্যান্ডেটরি না। সেগুলো নিতে পারে, নাও নিতে পারে। যদি তার প্রয়োজন হয় সে বলবে যে আমি যাচ্ছি, বা ফরেন অফিসারটা চিঠি দিতে পারে যে আমি যাচ্ছি, আপনার একটু এমবেসিকে বলে দিয়েন। এমবেসি কোনো গরজ পড়ে নাই আপনাকে একটা এসে দেখাশোনা করা। এমবেসি সবসময় ব্যস্ত থাকেন। মাননীয় মন্ত্রী কখন যাবেন, তাও মন্ত্রীর মধ্যে ভাগ আছেন, কোন মন্ত্রীকে একটু তেল জাল দিলে বেশি সুবিধা হবে পোস্টিংয়ে, তার জন্য পাগল হয়ে যায়। এমবেসি ব্যস্ত থাকে কখন ফরেন মিনিস্ট্রির কোনো এমপ্লয়ি, আমি কারোর নাম বললাম না, বড় না, একজন কেরানি কখন ঢুকবে তাকে দেখাশোনা করার জন্য তার গোটা এমবেসি ব্যস্ত হয়ে পড়েন। এমপিতে দেখার জন্য এমবেসির কোনো গরজ নাই, কোথাও নাই। কিন্তু একজন সংসদ সদস্য তিনি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সদস্য। শোনেন, আমি যখন মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম এই টানা 10 বছর, এর মধ্যে অন্তত আমি 20 বার বাইরে গেছি বা 30 বার, কখনো আমাদের এমবেসি কোনো খবর নিতে আসেনি। জানাই গেছি, এখানে চিঠি দিয়ে গেছি, আমরা যাচ্ছি সরকারি প্রোগ্রামে, জানাই গেছি। এমবেসি একটা পতাকা আমাদের দিতে পারে নাই। সবার পতাকা উঠছে বলে আমাদের পতাকাটা এখানে কাউকে যে আমাদের তো জানা নেই, তাই নিয়ে অনেক হয়েছে, এখানে জানাইছি, পরে সরি বলছে, মাপ চাইছে, অনেক কিছু হয়েছে। তো এরকম আমি ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছি, পাইনি। সেখানে না, প্রশ্ন হচ্ছে যে যদি আপনি দেখেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একজন যাচ্ছেন, এখান থেকে একটা ফ্যাক্স চলে যায় অথবা একটা ইমেল চলে যায় অমুকে যাচ্ছেন, একদম এয়ারপোর্টে এসে তাকে নিয়ে যাবে। এমপিরে গেলে খুঁজেও পায় না কেউ করে। তাই তারা তো যদি পরিচিত না থাকে, ঘোরাঘুরি করে বাইরে, ওই যে উনি বলছেন যে তাদের আলাদা না, বর্ডার এরিয়া আলাদা কোনো ওই ধরনের লাইন নাই, একটাই লাইন, সেখানে যে ওই লাল পাসপোর্ট দেখলে তাকে আগে টেনে নিয়ে যায়, স্যার আপনি সামনে আসেন। এয়ারপোর্টে এবং স্থলবন্দরের ডিপ্লোম্যাটিক কাউন্টার থাকে, আলাদা করেই থাকে, সেই লাইনটা ভিভিআইপি এয়ারপোর্টেও এবং কাউন্টারে থাকে। গেলেই তারা বলে স্যার আপনি আসেন। এসে তারা ওইটা একটা সিল দিয়ে দিল, নিয়ে সিল দেওয়ার পর সে ওই পাশে যাওয়ার পর তো তার গাড়ি ঘোড়া নাই, সে ওইখানে কিন্তু আছে ওই যে ভ্যান গাড়ি, সে ভ্যান গাড়িতে তার একটা পতাকা লাগাইয়া পিছিয়ে একটা ব্যাগ, সে যাচ্ছে। তাতে মনে হলো যে সে ডাক্তার দেখাতে গেলে ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাবে কেন, তার তো একটা সুটকেস থাকবে, দীর্ঘদিন লাগতে পারে। কলকাতায় কোন ডাক্তারের সাথে তার প্রোগ্রাম ছিল সেইটা তো কাগজটা থাকা দরকার, টেলিফোনে জানা যাবে। যাওয়ার আগে তার টেলিফোনগুলো এখন চেক করলে আমাদের দেশে বোঝা যাবে যে কার কার সাথে আলাপ করে গেছেন। তবে তার বন্ধুর বাসায় উঠছিল, বন্ধু যেই কিন্তু প্রথম জিডিটা করছে। তো এটা আমাদের সবার জন্য খুব দুর্ভাগ্যজনক এবং খুব হৃদয় বিদারক। আনারকে আমি ব্যক্তিগতভাবে জানতাম, খুব ভালো এমপি ছিল, ড্যাশিং পুশিং ছিল, যে যাই বলুক একজন এমপি, আবার তার এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল, 3 বার এমপি হয়েছেন। এখন অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমি মনে করি যে একজন সংসদ সদস্য আমাদের দেশের গোয়েন্দাদের জানানোর দরকার নাই। তারা সবসময় সমস্ত বর্ডার দাঁড়িয়েও থাকে না, কিন্তু যেখানে আমি যে দেশে ঢুকলাম সেখানে আমাদের যদি বৈধ দিয়ে সিল নিয়ে ঢুকতে হয়, তাদের কাছে আমি যাব, যার পরে সঙ্গে সঙ্গে তারা কিন্তু আমাকে ফলো করবে। এটা সম্পূর্ণভাবে আমার দেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব না, সেটা ওই দেশে গোয়েন্দা। এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তিনি যাচ্ছেন, এইখানে কারোর কাছে লেখা আছে কিনা, কোথায় আছে কিনা, সেটুকু হচ্ছে আমাদের কাছে দায়িত্ব, যে আসলেও এমপিরা যার যার মতো করে চলতে পারেন কিনা। আমার জানার জায়গাটা সেখানে ছিল, যার যার মতো করে তারা চলতে পারেন, যখন ইচ্ছা তখন তার মানে যেতে পারেন। তার মানে তাহলে কেমন করে আমাদের দায়িত্ব একজন সংসদ সদস্যের উপর কি, তাহলে সেখানে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এবং যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, ফিরোজ রশিদ বলছেন যে পাশের দেশের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল, একজন এমপি ঢুকেছেন, তার দেখভাল। আরেকটি কথা, আপনার কথার আগে যেটা বলি যে শুধুই কি বাংলাদেশের যারা খুনি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলছেন যে খুনিরা বাংলাদেশের, বাংলাদেশের খুনি আরেক দেশে যেই কাজ করতেছেন, সেই দেশের কোনো একটা লোকের সহযোগিতা ছাড়া এটা সম্ভব কিনা সেটা লোকের সহযোগিতা থাকবে। এবং ওই বিল্ডিংটা
এটা পরিকল্পিত খুন বলা যায়। সেই বিল্ডিং সেটা এর নিয়ে চাবিটা সন্দেহ। তারা বাইরে এবং করবে। এই পুরো ঘটনার আসলে কবে কি ঘটেছে আমরা 13 তারিখ থেকে তার ফোন বন্ধ পেয়েছি, আমরা তার 4 দিন পর মোটামুটি 17-18 তারিখের দিকে জানা গেছে তিনি নিখোঁজ আছেন, তার 4 দিন পরে জানা গেল তার মরদেহ পাওয়া গেছে। এবং এর মধ্যে জানা গেছে 3 জন গ্রেফতার হয়েছে, এর মধ্যে জানা গেছে পুলিশরা জানিয়েছে, ড্রাইভারের সাথে কথা হয়েছে, কিন্তু আমরা গণমাধ্যম কিছুই কখনো জানতাম না, হয়তো তদন্ত খাতিরে জানানো হয় নাই, কিন্তু কখন কাদের কেমন করে জানা গেছে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই খবর কেন এতক্ষণ পরে পৌঁছালো সেটাও একটা বড় প্রশ্ন। আসলে সেই খবরটা কবে সরকার জেনেছিল বা রাষ্ট্রের কেউ জেনেছিল সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। অনেক প্রশ্ন নিয়ে সবাই একসাথে ঘুরছে, আমরা কিছু প্রশ্ন হয়তো উত্তর জানার চেষ্টা করবো বিরতির পর ফিরে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনায় ছিলাম এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে আসলে কোন জায়গায় আমরা আছি, যে ধোঁয়াশার মধ্যে আছি সবাই মিলে, সেটার আসলে কোনো জায়গা থেকে একটু স্পষ্ট করার সুযোগ আছে কিনা। আমাদের সাথে এম এ মান্নান আছেন। আমি একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আমি এই প্রশ্নটা এই জানানোই করছিলাম যে সংসদ সদস্য রাজনৈতিকভাবে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ মানুষ, তারা যখন পার্শ্ববর্তী থেকে অন্য দেশগুলোতেও যায় তখন অনেক আমাদের দেশের গোপন তথ্য, গুরুত্বপূর্ণ রাজনৈতিক তথ্য, দেশের তথ্য নানা কিছু থাকতে পারে যেটি তার জানা, যেটি বাইরের দেশের কারোর জানা উচিত নয় বা থাকারও দরকার নয়। কাজে একজন এমপি যখন দেশের বাইরে একা যাচ্ছেন, কোনো কিছু না জানিয়ে যাচ্ছেন, সেটি আমাদের দেশের জন্য একটু ঝুঁকির কারণ কি হওয়ার কোনো আশঙ্কা থাকে না? না, এখনকার যুগে এখন 21 শতক, ডিজিটাল, এত দ্রুত ফেসবুক কী সব আছে, আগের মতো আপনি 20-25 বছর আগের ধারণা এটা পারবেন না, এক নম্বর। দ্বিতীয় কথার আমার ফারুক সাহেব যেটা বললেন, ওগুলা ডিপেন্ডিং অন দ্য পার্সন কনসার্ন। সব এমপি সমান নন, সব মন্ত্রী সমান নন, সব রাজা সমান নন, বেশ কম আছে দুনিয়াতে। উনি যে বললেন কোনো অফিসার গেলে পর্যন্ত সারা এমবেসি কাঁপে, কোনো সময় কোনো এমপি গেলে কেউ খবরই রাখে না, খবর দিয়েও সার্ভিস পাওয়া যায়, এই ঘটনাও আছে। সুতরাং এইগুলো বাস্তবিক ঘটনা, বাস্তবিক মানতেই হবে। তবে আই ডোন্ট থিঙ্ক যে আমরা গেলে পরেই যে তারা আমাদেরকে ফলো করে সবসময়। আমি কয়েকবার ভারতে গেছি, অসংখ্যবার আমেরিকা এবং ইংল্যান্ডে গেছি, অ্যাট নো সেন্স তারা হয়তো খবর পাঠায় রুটিন। আমার মনে হয় ইংল্যান্ডে পশ্চিমা দেশে যেটা আদৌ করে। আমাদের এখানে বর্ডারে যখন পার হই, আমি তো ফর্ম ফিল আপ করি বা লিখে দিয়ে যাই, পাসপোর্ট দেখছে, ওই বছর সঙ্গে সঙ্গে তার এনএসআই কাদের কাছে জানিয়ে দিয়ে এমনি মান্নার আজকে পার হয়ে গেল এইদিকে, এটা তারা জানে, রুটিন। কাগজ আসে, এখানে যে আরেকজন পড়ে কি না পড়ে আমি জানি না, ইত্যাদি ব্যাপার। সুতরাং ওখান থেকে খুব বেশি আশা করা ঠিক হবে না। আর ঘটনাটা যেটা এখানে দ্যার ইজ সামথিং বেশ গভীর বলে আমার যা মনে হচ্ছে, এই যে কথাবার্তা যে এখন বেরোচ্ছে, ওইটি আমাদের শঙ্কার বিষয়। গভীর যে লাইনগুলা, কেউ কোনো কাগজে, কোনো বার্তা সংস্থায় মাদক, সোনা, বিভিন্ন কথাবার্তা বলছে, কতটা সত্য আল্লাহ জানে, বলতে চাই না এটা। বাট সরকার অবশ্যই এটা দেখবে, এবং যেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেনই, সবই তার ধারণা বা জানা মতে অভ্যন্তরীণভাবে এখান থেকেই ম্যানেজ করা হয়েছে। দিস ইজ সামথিং ভেরি এটা ফলো আপ করবে সরকার, বিশ্বাস করি। আর ভারতও যদি এটা জানে যে এটা এখান থেকে ম্যানেজ করা হয়েছে, ওখানে করা হয়েছে, ভারতও তার চ্যানেল দিয়ে এটা বাংলাদেশ সরকারের কাছে জানতে চাইবে যে ভাই এসব কাণ্ড কী হচ্ছে, ওখানে বসে এখানে এসে মার্ডার করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি পরবর্তী পর্যায়ে। ইটস ভেরি সিরিয়াস ম্যাটার, এটা আরও গড়িয়ে আসবে বলে মনে হয়। কাজী ফিরোজ রশিদ, যে কথাটি আসলে বলা হয়ে থাকে যে হ্যাঁ এমপি আনার কি ছিলেন আগে, কেন তার হত্যাকাণ্ড হতে পারে, হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবসময় খোঁজা হয় যে কোনো না কোনো মোটিভের কারণে, মানে কোনো একটা নির্ধারিত কারণে তাকে হত্যা করা হয়। এখন নানা ধরনের গল্প ভাসছে, তার আগের ব্যবসায়িক যেসব ঘটনা আছে, স্বর্ণ থেকে শুরু করে অস্ত্র থেকে শুরু করে সকল ধরনের এই ধরনের চোরাচালানের বার্তার ক্ষেত্রে নানা ধরনের কথোপকথন এখন চলে আসছে, কিন্তু আসল ঘটনা জানা যাবে সঠিক তদন্তের পর। একজন মানুষের মৃত্যুবরণের পর অনেক কিছুই আমরা খুঁজে পাই যেটা হয়তো জানা উচিত না, বা কেউ তার জীবদ্দশায় হয়তো জানতেও পারতো না। যেহেতু বাইরের দেশে যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের দেশের জন্য কতখানি সুখকর হবে তদন্তের মাধ্যমে যদি এমন কিছু বেরিয়ে আসে, আর আমরা জানতে পারবো কি না। আসলে না, সব বেরিয়ে আসবে, কারণ যে জায়গাটা খুন হয়েছে, ঘটনা ঘটেছে একটা অ্যাপার্টমেন্ট, অত্যন্ত সিকিউর জোন, এবং সেখানে সিসিটিভিতে কভার করা একটা গাড়ি অন্তত 5 বার আসছে ওখানে, একটি গাড়ি, এবং সেই গাড়ির নাম্বারটা সব আছে। ইন্ডিয়ান আর্মি সেই গাড়ি, ইন্ডিয়ান পুলিশরা সেই গাড়ি জব্দ করেছে, পেয়েছে, তারা তাদেরটা পাচ্ছে। আমাদের প্রশ্ন যে
হ্যাঁ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাস্কর হবে যদি এখানে মনে হয় যে আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য ওনার এই মর্মান্তিক মৃত্যু হলোই, তারপরেও যদি ওখান থেকে আরও কিছু বেরিয়ে আসে যে জিনিসগুলো আসা উচিত না, আমাদের কারোর জন্য কাম্য না, যে সে অন্যান্য কিছু সাথে জড়িত ছিল, যেটা বললেন যে হয়তো ওখানে মাদক সোনা চালান বা অনেক মাফিয়া চক্র আছে, তাদের সাথে কোনোভাবে লিঙ্ক ছিল এবং সেই কারণে সে হত্যা হয়েছে, তাই এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। তারপর আমরা মনে করি যে সর্বোপরি উনি তো একজন মাননীয় সংসদ সদস্য, 3 বার নির্বাচিত, অতএব আমরা ভালো দিকটাই চিন্তা করবো তার, যে নাহলে তো বারবার উনি নমিনেশন পান না। ঝিনেদার মতন এক সময় ঝিনেদা ছিল খুবই কঠিন জায়গা, জাসুদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ঝিনেদা, এবং কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী লেনিনবাদী যারা, তারা লাল ঝান্ডা, তারা এই এলাকাটা কন্ট্রোল করছে। ঝিনেদা থেকে টোটাল কুষ্টিয়া ওই বেল্টটা সম্পূর্ণ আমাদের উপরে ফরিদপুর পাংশা পর্যন্ত তাদের কন্ট্রোলে ছিল এক সময়। পরবর্তী সময় আওয়ামী লীগ ইদানিং এই গত 15 বছরে এই জায়গাগুলো আস্তে আস্তে তারা তাদের কবজায় নিয়েছে। সেইগুলো পুলিশ দেখবে নিশ্চয়ই যে এর পিছনে অন্য কোনো মোটিভ আছে কিনা। আমরা মনে করি যে যাই হোক, আমাদের কাছে ঘটনাটা বেরিয়ে আসুক। আর সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এইভাবে একটা মর্মান্তিক মৃত্যু। আপনি গতকাল কয়টা নাগাদ কিভাবে খবর পেয়েছেন? জি, কয়টা নাগাদ কিভাবে এই খবরটা পেয়েছিলেন? সাংসদ আনারের মৃত্যুর খবরটা আপনার কাছে? আমরা হঠাৎ ইউটিউবে চলে আসলো যে তার একটা অ্যাপার্টমেন্টে তার মৃত্যুদেহ পাওয়া গেছে। প্রথম আমরা মনে করছি যে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পরবর্তী নানান কাহিনী, এরপর জানা গেল যে না, কোনো মৃত্যুর কিছুই তার কোনো কিছু পাওয়া যায়নি। তবে তারা নিশ্চিত যে ওখানে বসে তাকে মার্ডার করা হয়েছে, এখান থেকে তার বডি সরিয়ে ফেলানো হয়েছে। এইটা এখন পর্যন্ত জানি, তারপর দেখা যাক কী হয়। নিশ্চয়ই তদন্ত অনেকখানি অগ্রগতি হবে নিশ্চয়ই এর মধ্যে। ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, একটু জানতে চাই যে বলাই হচ্ছে যে সংসদ সদস্যরা, আপনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে এবার সংসদ সদস্য হয়েছেন, যে সংসদ সদস্যরা সব কিছু যা নিজে করতে চান তাদের মতো করে করতে পারেন। প্রবীণ যারা আছেন তারা বললেন যে তাদের উপর এমন কোনো নজরদারি বা কোনো কিছু জায়গা করা হয় না, এবং বাইরে গেলে তো আমাদের দেশ থেকে খবর রাখার কোনো সুযোগের জায়গাই নেই। আপনি কি মনে করেন যে সংসদ সদস্যদের যে যা খুশি তাই করার যে জায়গাটা আছে, যে অন্য কোথাও থেকে তার উপর কোনো নজরদারি রাখা হয় না, এটা ঠিক আছে নাকি আপনি মনে করেন যে সংসদ? আমি মনে করি আসলে এটা ঠিক না। কারণ হলো, একজন সংসদ সদস্য একটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং একজন সংসদ সদস্য একটা এলাকার সকল মানুষের নির্বাচিত প্রতিনিধি, এবং সে একটা সম্মানীয় জায়গায় আছে এবং দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আছে। আমি মনে করি যে একজন সংসদ সদস্য নিরাপত্তার বিষয়টাও রাষ্ট্র থেকে দেখা উচিত, এবং তার চলাফেরার ক্ষেত্রেও সে ফ্রিলি মুভ করুক, এটা হওয়া উচিত না। কারণ যারা দুষ্কৃতিকারী তারা কখন দুর্ঘটনা ঘটাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, এবং কেউ যদি আমাকে হত্যা করতে চায় আমি কিন্তু নিজে টের পাবো না, কারণ কে কনস্পিরেসি করতেছে না পিছনে এটা আমার সম্ভব না। এখানেই রাষ্ট্র দায়িত্ব পালন করবে, যে সংসদ সদস্য নিরাপত্তা রাষ্ট্রের পক্ষ থেকে খেয়াল রাখতে হবে। এবং তবে হ্যাঁ, আমার মুভমেন্টটা আমার জানিয়ে রাখা উচিত। আমি যদি কোথাও যাই, লোকাল প্রশাসনকে না জানিয়ে যাই, প্রশাসন কীভাবে আমাকে ফলো করবে, আমার নিরাপত্তা দেবে। এবং দেশের বাইরে গেলেও আমি জানি না এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আনার সাহেব উনি কি অনুমতি নিয়ে গেছিলেন কিনা, খবর দিয়ে গেছিলেন কিনা। যদি না গিয়ে থাকে তো সেক্ষেত্রে আমার দেশের গোয়েন্দা সংস্থা জানলই না, এবং সে দেশের গোয়েন্দা সংস্থাও জানার কোনো সুযোগ থাকলো না। সেজন্য নিজের নিরাপত্তার জন্য আগে নিজে সজাগ হতে হবে, এবং একটু নিয়মকানুন মেনেই চলতে হবে। আর বুঝতে হবে যে আমি কিন্তু সাধারণ মানুষ না, এবং আমার দায়িত্ব আছে, আমার গুরুত্ব আছে। এবং একজন সংসদ সদস্য খুন হয়ে গেলে শুধু আমি খুন হয়ে গেলাম তা কিন্তু না, আসলে এটা দেশেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে গেল, এটাও বুঝতে হবে। না, একটি কথা আপনার সাথে আমি বলতে চাই যে সবার নিরাপত্তা আছে, এমপিদের কোনো নিরাপত্তা নাই। কারণ এমপিরা আমি যতটা গুরুত্ব দেই, ওটা রেড পাসপোর্ট দিয়া বা একটা ডিউটি ফ্রি গাড়ি দিয়া এই পর্যন্ত, আসলে কিন্তু মানুষের কাছে আমাদের কোনো, কিন্তু তারপর আমাদের কোনো বডিগার্ড দেয় না। শোনেন,
অথচ সব থেকে বেশি সফট টার্গেট হচ্ছে এমপিরা নির্বাচন করে এলাকায় অন্য একটা দলের সাথে করে বারো অনেক লোকের সাথে করে তারটা সত্যতা থাকে। তো কোনো এমপির আপনার গার্ড আছে না, আপনি প্রাইভেট সিকিউরিটি রাখতে পারেন। তো কয়জন এমপি প্রাইভেট সিকিউরিটি নিয়ে চলবে? আর প্রাইভেট সিকিউরিটিকে এবং আপনি লক্ষ্য করবেন একজন ইউনোর বাসায় 10 জন পুলিশ থাকে, কোন এমপির বাসায় ডাকলেও একজন পুলিশ আসবে না। আপনি 9 ফোন করেন, পুলিশ কবে যাবে? এই কথা বলতে গেলে তো অনেক কথা এমপিদের দুইয়ের দামও যে দেশে নেই কিছু মনে করেন না। আমার বলতে আজকে লজ্জা লাগে, আমি তো এমপি ছিলাম। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে গুরুত্ব আছে সেই গুরুত্ব এমপি না। একটা চৌকিদার থাকে সাথে, কিছু মনে করেন না। একটা চেয়ারম্যান যেখানে যায় তার দুজন চৌকিদার সাথে যায় অন্তত। এমপিরা তার একজন এপিএস পায়, একজন এপিএস পায়, নিজস্ব একটা লোকরে এপিএস দেয়, কেউ নিজের সন্তানকে দেয়, কেউ বাইরে দেয়, বা কেউ একটা লোকরা আমি কিন্তু তারপরে সেই এমপি জনপ্রতিনিধি হিসেবে ও একটা নাবালক ছেলে, ও ওরে আপনি যে কথাটা বলছেন যে অন্য কোনো কিছু গুরুত্ব না দিলেও অন্তত শুল্কমুক্ত গাড়ির টা দিয়ে ওই পর্যন্ত দিয়া খুশি রাখে। আমাদের আমরা বহুবার বলছি সেই খুশির মধ্যেও খুশির মধ্যেও কর বসছে এবং বলা হচ্ছে যে এখন 43% কর দিয়ে এমপিদের গাড়ি আনতে হবে। আমরা একদম শেষ মুহূর্তে যে আমরা সেটা নিয়েও একটু আলোচনা নিশ্চয়ই করতে চাই, বিরতির পর ফিরছি। শেষ মুহূর্তে আছি, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আওলাদ হোসেন, আপনি বলছিলেন এমপিদের অবস্থার কথা এবং বলছিলেন যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের চেয়েও এমপিদের দাম কম, মানে কেন আমরা এমপি সবচেয়ে এই কথাটা আমি বললাম এই কারণে যে আমি নবনির্বাচিত প্রথম সংসদ হয়েছি। আমার আগের এমপি কী করলো আমি জানি না, কোনো ফলো আপ নাই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তার এলাকায় একটা অফিস আছে, তার একটা সচিবালয় আছে। আগে চেয়ারম্যান কী করলো, ডেভেলপমেন্ট কী করলো, তার লিঙ্ক আপ কী, এভরিথিং নোট আছে। নেক্সট চেয়ারম্যান এসে ফলো আপ করতে পারে, বাতিল করতে পারে, নতুন সুন্দর করতে পারে। উপজেলার চেয়ারম্যান কিন্তু সেম, তারও একটা অফিস আছে উপজেলায়, বাসভবন আছে, গাড়ি আছে, সরকারি গাড়ি আছে। এমপি সাহেবের কি আছে? আমার আগে যে এমপি ছিলেন উনি কি করেছেন গত 10 বছর আমি কিছুই জানি না। এই যে একটা এমপির নির্দিষ্ট কোনো অফিস নাই, অথচ এত বড় গুরুত্বপূর্ণ একটা পদ এবং আইন ল মেকার, এবং এখন যেটা হয়েছে এমপি সাহেবই আসলে উন্নয়নমূলক কাজ, উন্নয়ন কর্মকাণ্ডগুলি আসলে অর্গানাইজ করে, কিন্তু আগের এমপি কোনো ফলো আপ নাই। আমি মনে করি যে প্রত্যেকটা এমপির জন্য নিজ নিজ এলাকায় একটা নির্দিষ্ট অফিস থাকা উচিত এবং ওই অফিস থেকে পরবর্তী এমপি পরিচালিত হবে। যুগ যুগ এমপি থাকবে, ওই অফিস থেকে পরিচালিত হবে, ফাইল থাকবে, একটা যোগসূত্র থাকবে। আমার এই কারণে বলছি যে শুধু এই অফিস না, তার নিরাপত্তার বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো খোঁজই রাখে না। এমপি সাহেব কখন এলেন, কখন গেলেন, কোনো খোঁজই রাখে না। তাহলে আমার নিরাপত্তাটা কোথায়? কাউন্সিলর, এই যে আমাদের সিটি কাউন্সিলর, দেখবেন যে কাউন্সিলরের কার্যালয় এত বড় ছবি, 40 ফিট লম্বা একটা কি নাম সাইনবোর্ড, তাই না? যে যত বড় কাউন্সিলর যাই লেখা বড়, বিরাট কাউন্সিলর অফিস, সেখানে তার লোক আছে, স্টাফ আছে, এভরিথিং সেট আপ করা, তার ল্যাপটপ আছে, সব কিছু তারা ই করে দিচ্ছে, শাসন সার্টিফিকেট সব কিছু দিচ্ছে। এমপি আমি হবার পরে গেলে কোথায় বসবো, লালগুড়িতে বসি, এখানে বসি। পরে একটা কেউ এমপির কাছে বাড়ি বিক্রি করছে না, অ্যাপার্টমেন্ট, যে আবার ঝামেলা হবে, এমপি টাকা দেয় না দেয়, তখন আমার পিএসকে দিয়া তাকে পাঠিয়ে দিয়া অন্য নাম দিয়ে কিনা তারপর ট্রান্সফার করলাম কোম্পানি নামে, কইরা আমি অফিস করলাম টিকিট উইলতে। অর্থাৎ এই হলো এমপিদের দুরবস্থা। কোনো গার্ড থাকবে না, কেউ থাকবে না, আপনার পার্সোনাল ব্যক্তিগত, আপনি চলবেন লাহেল্লা, আল্লাহর রাস্তায় বেরোবেন, আল্লাহর রাস্তায় আসবে, আল্লাহর ভর্তি করে। আল্লাহর উপর ভরসা, আর কারোর উপর ভরসা নাই। এমপি দিয়ে কোনো সাইডে দিল এমপি বানাইয়া, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, এই কার্ড নিয়ে আপনি ঘুরতে থাকবেন, ব্যাস শেষ। যতটা অসহায় অবস্থার কথা আসলে এমপি হওয়ার জন্য কোটি কোটি শত কোটি টাকা মানুষ নাকি ব্যয় করে এখন। এমপিটা হলে সম্মান আছে, সম্মানটার জন্য, সম্মানের জন্য। শুধু এই এম এ মান্নানের কাছে শেষ মুহূর্তেই শুধু জানতে চাই যে শুধু গাড়িটা দিয়েই এমপিদের ছেড়ে দেওয়া হয় শুল্কমুক্ত, কিন্তু সেই গাড়ির উপরও শুল্ক বসছে 43%, যদিও আমরা 8.5% সাধারণ মানুষরা দিই। এটি নিয়ে আসলে কোনো বিতর্কের সুযোগ আছে কিনা? ধন্যবাদ। এর আগে আমি ডক্টর আওলাদের যে বিষয়টা সর্বশেষ প্রাতিষ্ঠানিক, এটা খুবই দরকার আমি মনে করি, এবং অন্যান্য দেশেও যদ্দূর জানি স্থানীয় একটা অফিস থাকে এবং ওই যে প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আজ আমি কাল উনি আসবে, এগুলো খুব দরকার। এটা একটা অর্থবহ হয়,
টাকা পয়সা হিসাব নেওয়া যায়, কিন্তু এটা আদৌ নেই। আমরা এমপিরা স্থানীয় প্রশাসনের সৌজন্যের উপরে নির্ভরশীল, এই একটা। আর অনেকে নিজের বাড়িঘর থাকে, তখন বসে থাকে, এটা একটা মিক্সড ব্যাপার, তো এটা করা দরকার একটা। দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন গাড়ির বিষয়টা, আমি নিজে তো এবার কয়েকবার এসেছি, এবার নিয়ে আমি যখন আসলাম ওই সময় বোধহয় প্রথম, এটা কি আগে ছিল ফিরোজ ভাই যে ডিউটি ফ্রি গাড়ির ব্যাপারটা বোধহয় অনেক এরশাদের আমল থেকে ছিল, অনেক পুরনো, ও তো বেশ আগে, 1200 সিসি করছিল। আচ্ছা, আমার জানা ছিল, আমি এসে পেয়েছি এটা। এবং অন্যান্য আমি আমার যেটা বিধিবদ্ধ সুযোগ সুবিধা, এতে আমার কোনো নৈতিক মানবিক কোনো মনের কোনো বাধা নেই। আমি ভোগ করি পূর্ণ মাত্রায়, বাইরে আমি কিছু করি না, এবং এটা মনে করি সবাই তাই করেন। বাইরে দুটো ব্যতিক্রম থাকতে পারে। এইটা এস্টাবলিশ হয়ে গেছে প্রায় 25-30 বছর যাবৎ। সুতরাং এটাকে যদি এখন ওটা কত টাকা আর্থিক অভিঘাত কি আমাদের বাজেটের উপরে, তো আমি জানি না। কত টাকা গাড়ি, কত টাকা শুল্ক মারা যাচ্ছে, কত টাকা যে পরিমাণ অপচয়, দুর্নীতি, ডিলেটারি কাজের জন্য, অবাস্তবতার জন্য হচ্ছে, তার তুলনায় এটা হয়তো নস্যি হতে পারে। আমি সেদিকে যে বলবো না, বলবো আমি যে এটা প্রতিষ্ঠিত একটা ব্যবস্থাকে, এইটাকে যদি ইমপ্রুভ করতে হয় ফার্দার, আরও কীভাবে সেটা চিন্তা করা উচিত। একবারে যদি এটা আবার সূচি পুরো নাকি অর্ধেক নাকি ট্যাক্স দেওয়া, আমি পুরোপুরি এখন জানি না, 40-43% দিতে হবে। এইটার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সঠিক হবে না এই মুহূর্তে। তবে এবার আছে যে এমপি তো ধরেন এই আওলাদ ভাইয়ের মতন এবার নতুন এমপি হয়েছে খুব কম। এবার তো নতুন বেশি বোধ হয়, 20 এবার নতুন বেশি। 62 জন তো শুধু স্বতন্ত্র থেকেই, 62 জন তো শুধু স্বতন্ত্র থেকেই। হ্যাঁ, সেই স্বতন্ত্রের মধ্যে আগে এমপিও ছিল কেউ এমপি ছিল হইতে পারে, এবার স্বতন্ত্র হয়ে গেছে শিওর। তো একদমই নতুন যারা আগে যারা ছিল তারা কিন্তু সবাই গাড়ি পাইছে। এইবার যারা নতুন হয়েছে একদম নতুন, তাদের ব্যাপারে কনসিডার করা উচিত। প্রতিবারই তো নতুন একজন আসবে, তখন কি তাহলে তো রুটে রয়েই যাবে। শেষ রুল হলো প্রতি সংসদে সদস্যরা চাইছেন যে ইয়ে ছাড়া গাড়ি হোক, এটাই হচ্ছে কথা। কাজে আপনারা চাবেন তারা তো গাড়ি দেয় না, তারা তো পায়ে হেঁটে চলতে পারবে না, রিক্সা যায় উঠতে হবে। সেই গাড়ি শুল্কমুক্ত গাড়ির চেয়ে আপনারা আগে যেগুলো বলেছেন, আপনাদের নিরাপত্তার বিষয়, আপনাদের অফিস নাই, কোনো কিছু জানা যায়, সেটা নিশ্চয়ই অনেক 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 গুরুত্বপূর্ণ ঘটনা। এবং সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ মানুষ, তারা অতি গুরুত্বপূর্ণ মানুষ এই দেশের। তাদের নিরাপত্তা শুধু এই দেশে না, বাইরেও অনেক নিরাপদে থাকুক তারা, সেই বিষয়ে নিশ্চয়ই আমাদের সরকার অনেক বেশি এখন থেকে গুরুত্ব দিবেন। এই আশাটা আমরা সবাই মিলে নিশ্চয়ই করতে পারি। থাকবেন রাজকাহনের সাথে।